লেখিকা অনিন্দিতার মা একটা সন্তানের জন্য এত লাখ খরচ করবে? সত্যি বলছিস তুই? আমায় কি করতে হবে রে? ডাক্তারবাবু পেটে ঢুকিয়ে দেবে আর অমনি বাচ্চা জন্মে যাবে? তাহলে আর মরদের দরকার নেই। এত মারধর খাই কেন বল দেখি? হেসে উড়িয়ে পড়ল আলতা। তোর মাথা গেছে রাখি? অতগুলো টাকা চারটিখানি কথা কেন দেবে? সত্যি বলছি রে, দেবে। এবার বিশ্বাস করা না করা তোর মর্জি। কুমুদ বাবু 10 লাখ দিতে রাজি আছেন। 10 লাখ ভাবতে পারছিস? সঙ্গে ওই 9 মাস এয়ার কন্ডিশন ঘরে থাকা, সারাদিন টিভি দেখা, ইচ্ছে মতো খাওয়া দাওয়া। শুধু তোর ওই পান দোক্তার অভ্যেসটা ছাড়তে হবে। ওসব নাকি বাচ্চার জন্য ক্ষতিকর। কি যে বলিস, তার ছিঁড়ি ছাদ নেই। আমার পিন্টুকে তো দেখেছি, সারাদিন কেমন লাফালাফি করে বল দেহি। বড় লোকের যত আজব আজব খেয়াল। তা আমায় মাংস খেতে দেবে, পাঁঠার মাংস আর গরম গরম ভাত। কতদিন খাই না। কমলা লেবু দেবে। লোভী গলায় বলে ওঠে আলতা। সব দেবে রে বাবা, সব দেবে। তুই যা চাইবি তাই দেবে। ভালো ভালো খাবার, ফল। তবে ডাক্তারবাবু যেরকম খেতে বলে দেবে সেরকম। তারপর ঘরে ফিরে 10 লাখ টাকা দিয়ে মাংস, মন্ডা মিঠাই, কমলা লেবু, মালপোয়া যা ইচ্ছা হয় খাস। হাসপাতালে ডাক্তারবাবু জিজ্ঞেস করলে বলবি তুই কুমুদ বাবুর খুড়তুতো বোন হোস। বললেই অমনি মেনে নেবে। দেখলে ডাক্তার বুঝবে না? বাবুর অমন তেল চুকচুকে চেহারা, আমার কালো খাটুনতে গড়ন পেটন দেখলে তো বোঝা যাবেই। আর মুখের কথা শুনলে দূর দূর, কোন ঝামেলায় এ আলতা নেই। অত শত বুঝতে তোকে কে বলেছে শুনি? যেটুকু বলছি সেটুকু করবি। আত্মীয়তার সম্পর্ক না থাকলে সারোগেসি করা যায় না। বাকিটা ডাক্তারবাবুর নিজে বুঝে নেবেন। ওদের বাড়িতে 8 বছর ধরে কাজ করছি। মানুষগুলো এমনিতে খুব ভালো রে। একটা সন্তানের জন্য বৌদিদি এমন হাহাকার করে, মাঝে মাঝে দেওয়ালে মাথা কোটে। সে দৃশ্যি চোখে দেখা যায় না। কিন্তু আমার পিন্টু, ওকে আমার সঙ্গে থাকতে দেবে তো? আমি ভাত মেখে খাইয়ে না দিলে ছেলেটার খাওয়া হয় না। বড় হয়ে গেছে এখন, তবু রাতে আমায় জোরে ধরে ঘুমায়। তুই কি পাগল হলি আলতা? পিন্টুকে কেন তোর সঙ্গে থাকতে দেবে শুনি? তবে তুই যে কমাস এই বস্তিতে থাকবি না, সে কমাস পিন্টু আর পিন্টুর বাবার দায়িত্ব কুমুদ বাবু নেবে। খাওয়া দাওয়া, পোশাক আশাক, স্কুলের মাইনে, জুতো টুতো সব কিছু তোর কোনো চিন্তা নেই। রিক্সা চালিয়ে রাতে ফেরার পর পিন্টুর বাবাকে সব কথা খুলে বলতেই বেনোর চোখ দুটো চকচক করতে লাগলো। দিন 15, 1 মাস নয়, 9 মাস ঘরে বসে ইচ্ছে মতো খাওয়া দাওয়া, আরামায়েশ করা, তার উপর নগদ 10 লাখ। এ যেন ছেঁড়া কাঁথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ বিলকুল রাজা বনে যাওয়া। কেবল হাতির পিঠের হাওদাটাই যার নেই। সাবধানী গলায় বেনো বলল, তুই না করে দিস নে তো আলতা। এমন সুযোগ কিন্তু বারবার আসে নে। তোমায় না জিজ্ঞেস করে কখনো কিছু করেছি? একগাল হাসলো আলতা। এবার আমরাও বাড়িতে ঠান্ডা মেশিন বসাবো, ফ্রিজের জল খাবো। সে তো খাবই, তুই কিন্তু ভুলচুক কিছু করিস নে। সে করবো না। তুমিও কিন্তু বাড়ি বসে যেও না। 9 মাস পরে কিন্তু আর বাবু খেতে দেবেক নাই। পরের দিন রাখির সঙ্গে একটা বড় সড়ো নার্সিংহোমে হোপ এগেইন গেল আলতা। বাইরেটা কি সুন্দর, কত গাছপালা। অত বড় জায়গায় ঢুকতেও তার বুক কাঁপছিল। বসার জায়গাটা কি সুন্দর করে সাজানো। কালো পাথরের দেওয়াল বেয়ে ঝর্ণার মতো জল পড়ছে। কত বড় টেবিল, দামি দামি চেয়ারে বসে কম্পু খুলে কত সুন্দর সুন্দর মেয়েরা কাজ করছে। সাদা অ্যাপ্রন পরা সুন্দর মুখ ডাক্তারবাবু কত রকমের কথা বলল তার সঙ্গে। সুই দিয়ে রক্ত নিল, বুকে পেটে কত রকমের যন্তর বসালো। কত কি যে পরীক্ষা হলো তার। দুরু দুরু বুকে রিপোর্টের জন্য অপেক্ষা করছিল আলতা।
রাখি বলেছে এর ওপরই নির্ভর করছে সে ঠান্ডা ঘরে থেকে তার মাছ মাংস খাওয়ার সুযোগ পাবে কিনা, নইলে কুমুদ বাবুর দেওয়া 20,000 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ঘন্টা দুয়েক হবে বোধ হয়, ডাক্তারবাবু হাসি মুখে বেরিয়ে এলেন। শি ইজ পারফেক্টলি অল রাইট। আপনাদের বেবির সারোগেট মাদার রোলে ইনি একদম ঠিকঠাক। কংগ্রাচুলেশনস মিস্টার অ্যান্ড মিসেস বোস। দামি শাড়ি পরিহিত কুমুদ বাবুর স্ত্রী আলতাকে জড়িয়ে ধরলেন। তুমি ভগবান আলতা, তুমি না থাকলে হয়তো আমার শূন্য কোল কোনো দিনও ভরতো না। সারা জীবন একটা সন্তানের জন্য হাহাকার করে মরতুম। আনন্দে যেন কল্পতরু হয়ে গেছেন কুমুদ বাবু। একগাল হেসে বললেন, কি চাই তোর আলতা? আলতা বুদ্ধিমতী, সে জানে গরিবের সংসারে টাকা বেশি দিন থাকে না, নানা খাতে ঠিক খরচ হয়ে যায়। হাতে টাকা পেলে বেনু আবার নিজ মূর্তি ধরবে, তার চেয়ে মাথা গোজার একটা ঠাঁই হলে ভালো। লোকের তাড়া খেয়ে এ বস্তি থেকে সে বস্তি, 5 জনের এক উঠোন, রোজ রোজ জলকলের ঝামেলা, বাথরুমের দুরাবস্থা, সব একে একে আলতার চোখের সামনে ভেসে উঠতে থাকে। মৃদুস্বরে বলে ওঠে আলতা, টাকা পয়সা চাই না বাবু, 2 কামরার মাথা গোজা ঠাঁই করে দাও একটা, একেবারে নিজস্ব, কারোর সঙ্গে ভাগ করার ঝামেলা নেই। চমকে ওঠে রাখি, চমকে ওঠেন কুমুদ বাবুও। দেখে বেশ সাদামাটা মনে হলেও মেয়েটা তো দিব্যি চালাক আছে। কিন্তু এতদিন ধরে খোঁজার পর একটা ঠিকঠাক মেয়ে পাওয়া গেছে সারোগেসির জন্য। পারমিতার মেয়েলি সমস্যা না থাকলে এসবের দরকার পড়তো না। পারমিতাকে ছাড়া কুমুদ বাবুর পক্ষে সম্ভব নয়। তার ব্যবসায়ে বলবোলাও পারমিতার বাবার টাকাতেই হয়েছে। শ্বশুরের সব সম্পত্তির হকদারও সে। কিন্তু বাবা ডাক শুনতে কে না চায়, টাকা তো পারমিতাই দেবে। তাই যেন অনেক ভেবেচিন্তে মুখখানা ঈষৎ গম্ভীর করে বলে ওঠেন, তাই পাবি। কুমুদ বোসের কথা নড়চড় হয় না, আগে কনসিভ তো কর। আমি ছেলে কোলে নেব, তুই বাড়ির চাবি পাবি। ছেলে ছেলে করছো, ছেলে না হয়ে যদি মেয়ে হয় তখন কি করবে? পারমিতা কুমুদবাবুর স্ত্রী গম্ভীর মুখে বলে ওঠেন, আরে বাবা, একটা সন্তান হলেই হলো, আমাদের সন্তান, এর চেয়ে বেশি আর কি বা চাইবার আছে? মুখে বললেও কুমুদবাবুর গম্ভীর মুখখানা অস্বাভাবিক গম্ভীর হয়ে ওঠে। সব শুনে লাফিয়ে ওঠে বেনু, বেড়ে বুদ্ধি বের করেছিস মাইরি? এক্কেবারে 2 কামরার সাজানো গোছানো মাথা গোজার ঠাঁই, এই না হলে মেয়েলি বুদ্ধি? আলতারে, তুই একবার ভালো করে মা হ, আমাদের আর কোনো অভাব থাকবে না। নির্দিষ্ট সময় আলতা কনসিভ করে। সব রকম পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর একেবারে নিশ্চিন্ত হয়ে কুমুদবাবু ঠান্ডা মেশিন লাগানো 4 BHK ফ্ল্যাটের মাস্টার বেডরুমে ঠাঁই পায় আলতা। বিশাল বড় ঘর, যে ঘরে তার বস্তির অন্তত গোটা 4 ঘর ঢুকে যায়। অবাক হয়ে চারপাশের সব কিছু দেখতে থাকে সে। নরম গদিওয়ালা নকশা করা খাট, দেওয়ালে সাদা রঙের ভারী পর্দা, যেন না চাইলে সূর্যি মামারও এখানে প্রবেশ নিষেধ। ঘর ঠান্ডা করা মেশিন, ফ্রিজ ভর্তি রকমারি খাবার দাবার, দেওয়াল জোড়া বড় টিভি, সিরিয়ালের নায়িকারা কত কাছে, যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এইরকম একটা ঘরের স্বপ্ন ঘস ঘস করে বাসন মাজতে মাজতে সে কত দেখেছে। আজকাল জেগে থাকলেই মনে হয় এসব স্বপ্ন নয় তো। কি করে স্বপ্নগুলো সত্যি হলো তার? তখনই সে পেটের ওপর হাত রাখে, এরপরেই তো তার কপাল খুলল। সপ্তাহে 1 দিন মাংস, প্রতিদিন 2 বেলা মাছ কিংবা চিকেন, সঙ্গে ফল ফুলুরি, রকমারি স্বাস্থ্যকর খাবার দাবার তো আছেই। কাতলা মাছের বড় বড় তেলালো পেটির পিসগুলো দেখে আর আলতার বুকের ভেতরটা হু হু করে ওঠে। পিন্টেটা ঠিকমতো খেতে পাচ্ছে তো? অবশ্য কুমুদবাবু তাকে বারবার করে বলেছেন তিনি বেনুর ব্যাংকের খাতায় মাস খরচের টাকা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কে জানে বেনু ঠিকমতো বাজার করছে কিনা। স্বভাব তো কোনো কালে ভালো নয়। 2 পয়সার মুখ দেখে যদি উল্টো পাল্টা কিছু কাজকর্ম শুরু করে, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে ওঠে আলতার। লোভে পড়ে এতদিন আলাদা রয়েছে, কে জানে তার সংসারটা টিকবে কিনা। পুরুষ মানুষকে আবার বিশ্বাস কেউ করে? সব পারে ওরা।
শিউরে উঠে ঈষৎ উঁচু পেটে হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে আলতা। রাখি অবশ্য দুবেলা আসে, বস্তির নানা খবর দেয়, বলে এখন নাকি পিন্টুকে দেখলে সহজে চিনতে পারবে না আলতা, এমনই তেল চুকচুকে নধর চেহারা হয়েছে। রাখিটা বড্ড বোকা, মা কখনো সন্তানকে না চিনে থাকতে পারে? অনেক অনুরোধ উপরোধের পর কুমুদবাবুর অনুমতি পেয়ে পিন্টুকে একদিন এই ফ্ল্যাটে নিয়ে এসেছিল রাখি। কিন্তু কে জানে কেন সারাক্ষণ পিন্টেটা কেমন সিটিয়ে এক কোণায় বসেছিল, হাঁটু গেড়ে বসে অবাক চোখে দেখছিল চারিদিকে। ফ্রিজ থেকে রাখির বের করে দেওয়া পেস্ট্রি, প্যাটিস, মিষ্টি খেলো মাটিতে বসে বসেই। কিন্তু হাতছানি দিয়ে অনেকবার ডাকা সত্ত্বেও কিছুতেই আলতার কাছে এলো না সে। বাকি সময়টা রাখির গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। হয়তো কুমুদবাবুর স্ত্রী সামনে দাঁড়িয়েছিলেন বলে ভয় পাচ্ছিল তার ছোট্ট পিন্টেটা। তবে রাখি মিথ্যে বলেনি। ছেলের তেল চুকচুকে চেহারা, পরনে নতুন জামা কাপড় দেখে আলতার ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছিল। চোখের সামনে নিজের সন্তানকে আনন্দে থাকতে দেখলে কোন মায়ের না ভালো লাগে। জন্ম থেকে ছেলেটাকে সে খাওয়া পড়ার কোনো সুখই দিতে পারেনি। ভাগ্যিস তার পেটটা ছিল, তাই তো ছেলেটা কয়েকদিন ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচল। সবই পেটেরটার পয়ে। মাথার উপর ছাদটাও হবে ঠিক, একা বসে থাকলেই বিড়বিড় করে আলতা। টিভি দেখার ফাঁকে বসে বসে পেটে হাত বোলায় আলতা। কোনো কাজ নেই, কিচ্ছু নেই, শুধু বসে থাকা। গতরে যেন মরচে ধরে গেল। আজকাল মাঝে মধ্যে আলতা হাঁপিয়ে ওঠে। পিন্টে হওয়ার সময়ও সে রান্না করেছে, জল তুলেছে, দুবেলা বাসন মেজেছে। আর এরা ভাবগতিক দেখলে তার হাসি পেয়ে যায়। একটু ঝুঁকে ফ্রিজ থেকে জল বের করতে গেছিল, আতকে উঠে কুমুদবাবুর স্ত্রী দৌড়ে এসেছে, বলেছে তোমার কি দরকার আমায় বলবে আলতা, এই সময় এভাবে ঝোঁকা ঠিক নয়, বাচ্চার আঘাত লাগতে পারে। কি আর বলে সে, ঘাড় নেড়ে মনে মনে হেসেছে আলতা। কুমুদবাবুর স্ত্রী তাকে নানা রকম জামা, জুতো, সাজার জিনিস কিনে দিয়েছে। ড্রেসিং টেবিলের লম্বা আয়নায় ইচ্ছা হলেই নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আলতা। হয়তো আর আগের মতো ছিপছিপে গরম পেটন নেই, তবু আয়নায় নিজেকে দেখলে এখন কি সুন্দরী না লাগে। চকচকে মসৃণ চামড়া, গোলগাল হাসি খুশি মুখ। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে খুশি হন। হাসি মুখে কুমুদবাবুকে বলেন, কোনো চিন্তা নেই স্যার, আপনার বাচ্চা বেশ সুন্দর বেড়ে উঠছে, হার্টবিটও একদম নর্মাল, চাইলে আপনারা শুনতে পারেন। কুমুদবাবুর স্ত্রী কি একটা যন্ত্র লাগিয়ে শোনে, ঠোঁটে হাসি ফুটে ওঠে। আল্ট্রাসোনোগ্রাফি, ব্লাড রিপোর্টও একদম ঠিকঠাক। আর মাত্র মাস তিনেক মিস্টার বোস, তারপর আপনার স্ত্রীর কোল ভরে উঠবে। মাতৃত্বের অমূল্য স্বাদ পাবেন উনি। এই কয়েকটা দিন সারোগেট মাদারকে যত্নে রাখবেন, মনে থাকে যেন আপনার অনাগত সন্তান ওর জঠরেই বেড়ে উঠছে। কুমুদবাবুর স্ত্রীর যত্ন আত্মের পরিমাণ বেড়ে গেছে, তবু বুকের ভেতর বড্ড ভয় হয় আলতার। এই সুখের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়। আর মাত্র 3 মাস এই আরাম আয়েশের জীবন, তারপর আবার সেই প্রতিদিনকার অভাব আর অভাব। টাকা পয়সা নিয়ে, খাওয়া পড়া নিয়ে বেনোর সঙ্গে নিত্য অশান্তি। কোথায় যখন ইচ্ছে ফ্রিজে ঠান্ডা জল, কোথায় ঠান্ডা মেশিনের শীতল হাওয়া। সারাদিন স্কুল না গিয়ে পিন্টেটার বদমাইশি, বন বাজার থেকে ধরে আনা নিত্যদিন হাত পুড়িয়ে রান্না বান্না। ভাবলে আতঙ্কে বুক কেঁপে ওঠে আলতার। তার পেটের ছেলেটা ঠিকমতো খেতে না পেয়ে খিদের জ্বালায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, অথচ এখন তার পেটের ভেতর বেড়ে উঠছে যে 70টা। সে আরামে আয়েসে কুমুদবাবুর এত বড় ফ্ল্যাটে ঠান্ডা মেশিনের নিচে থাকবে, বড় হবে, দামি দামি খেলনা নিয়ে খেলবে, ইচ্ছে মতো খাবার দাবার খাবে, যা চাইবে তাই পাবে। আলতা নিজের চোখে দেখেছে বাচ্চার ঘরখানা কুমুদবাবুর স্ত্রী কত দামি দামি খেলনা দিয়ে যত্নে সাজিয়েছে। দেওয়ালে আবার কত রকমের ছবি, সিলিংয়ের চাঁদ তারায় আলো জ্বলে। ছোট্ট একটা জাহাজি নকশার খাটও রয়েছে ঘরে। পেটের বাচ্চাটাকে ক্রমেই 70 বলে মনে হতে থাকে তার।
এতদিন থেকে কুমুদবাবুর স্ত্রীর বেশ বিশ্বাস অর্জন করে ফেলেছে আলতা। সে বিশ্বাসের জেরেই তার দিকে তেমন একটা নজর দেয় না। এখন সে হবু বাচ্চার ঘর সাজাতে মশগুল। কি করবে, কিভাবে সাজাবে, কোন দোলনায় দোল দেবে, সব কিছু আলতা জানে। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনও কমপ্লিট। সে নিজে গিয়ে কাগজে সই করেছে। রাখি বলেছে বেনু আর পিন্টু নতুন ফ্ল্যাটে চলে গেছে। নিশ্চিন্ত হয়েছে আলতা। অন্তত মাথার ওপর ছাদের ব্যবস্থা তো হলো। যদিও কাগজ এখনো হাতে পায়নি। কুমুদবাবু বলেছেন বাচ্চা হলেই কাগজপত্র তার হাতে তুলে দেবেন। পরের সপ্তাহে চেক আপ। এতদিনের হাসি খুশি ডাক্তারের মুখ পরীক্ষা করতে গিয়ে গম্ভীর হয়ে গেল। কুমুদবাবুর স্ত্রীর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন, শুধু বাচ্চার কথা ভাবলে হবে, মায়ের দিকেও নজর দিন। নিয়মিত পুষ্টিকর খাদ্য ও ওষুধ পড়ছে না বুঝি? আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার ওজন এত কম এলো কেন? আপনাকে আগের দিনই বললাম না, সারোগেট মাদারই আপনার বাচ্চার কেরিয়ার। তাকে যত্নে রাখবেন, তবেই বাচ্চা হাসি খুশি বেড়ে উঠবে। বাচ্চার ওজন কম শুনে কুমুদবাবুও চমকে উঠেন। অবাক চোখে তাকান পারমিতার দিকে। ব্যবসার কাজে তাকে বাইরে বাইরে থাকতে হয়। পারমিতাই আলতার দেখভাল করে প্রথম থেকেই। এতদিন তো কোনো অসুবিধা হয়নি। ডাক্তারের দিকে তাকান কুমুদবাবু। তা কি করে হয় ডক্টর? আলতার খাওয়া দাওয়া, ওষুধপত্র সব তো আমার মিসেস নিজে হাতে করেন। কড়া নজরদারিতে ঘড়ি দেখে সব কিছু চলে। ঠিক যেমনটি আপনি বলে দিয়েছেন তেমনভাবেই সব করা হচ্ছে। আপনার কি মন খারাপ ম্যাডাম? আলতার দিকে তাকিয়ে নরম স্বরে বলে ওঠেন ডাক্তার। এ সময় এমন করবেন না, বোঝেন না কেন? আপনি ভালো না থাকলে যে পেটের বাচ্চাটাও ভালো থাকবে না। আমি বেশ ভালো আছি। দিদি আমার ভীষণ খেয়াল রাখেন। জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলে আলতা। ভালোবেসে পারমিতা আলতাকে বলেছে তাকে দিদি বলতে। ওই দিন বিকেলেই রাখির সঙ্গে পিন্টে আসে। আলতাকে দেখে একগাল হাসে। আলতারও মুখে হাসি ফুটে ওঠে। কুমুদবাবুর স্ত্রী একগাদা খেলনা ধরিয়ে দেয় পিন্টের হাতে। খুশি মনে মাটিতে বসে খেলতে থাকে সে। পেট ভরে কেক, পেস্ট্রি, চিপস সহ রকমারি সুখাদ্য খেয়ে রাতের জন্য টিফিন কৌটো ভর্তি খাবার নিয়ে জামা কাপড় খেলনায় ছোট্ট দুহাত ভর্তি করে রাখির সঙ্গে ফিরে যায় পিন্টু। আলতা খুশি হয়, পেটে হাত রাখে। আনন্দের কিছু ভাগ তো পিন্টেটাও পেল। 2 সপ্তাহ বাদে চেক আপ করে ডাক্তারের ঠোঁটে আবারও হাসি ফুটে ওঠে। আর মাত্র কয়েক সপ্তাহ, দেখবেন মিসেস বোস কেমন ফুটফুটে সন্তান হয় আপনাদের। পারমিতার মুখে হাসি ফুটে ওঠে। সেই হাসির ছোঁয়া লাগে কুমুদবাবুর ঠোঁটে। সন্তানের হার্টবিট শোনার পর থেকে কুমুদবাবু উদ্বিগ্ন চিত্তে ভাবী সন্তানের ছবি এঁকে চলেছেন। দিন যায়, অদূর ভবিষ্যতের ছবি আঁকতে আঁকতে বিষণ্ণ হয়ে পড়ে আলতা। সময় ফুরিয়ে আসছে, যদিও সেদিকে খেয়াল রাখার সময় কারও নেই। নির্দিষ্ট সময়ে প্রসব বেদনা ওঠে। ফুটফুটে একটা মেয়ে প্রসব করে আলতা। মেয়ের রূপের ছটায় আলতার চোখ জুড়িয়ে যায়। কুমুদগিন্নির মুখ যেন কেটে বসানো। সবাই খুশি হয়, কুমুদবাবু হয়তো মনে মনে খুশি হন। পারমিতার আনন্দ আর ধরে না। এতদিনে সে যেন একটা জ্যান্ত খেলনা পেয়েছে। কিন্তু আলতা, সেও যে এখন সদ্যজাত মেয়ে নিয়ে মেতে আছে। দুধ খাওয়াচ্ছে, আদর করছে। সে জানে এই সুখ মোটে কদিনের। হাসপাতাল থেকে ছেড়ে দিলেই কুমুদবাবুর স্ত্রী নিজের মেয়ে কোলে ফিরে যাবে সাজানো গোছানো ফ্ল্যাটে। আলতা ফিরবে তার নিজের ঘরে। বেনুর সঙ্গে পিন্টেটা একদিন এসেছিল দেখতে, তেমন একটা গুরুত্ব দেয়নি আলতা। দেখে শুনে হাসপাতালে ডাক্তার তো বটেই, নার্সরাও অবাক হয়ে গেছিল। পরের ধনকে আপন ভেবে এত যত্ন কে করে? সব দেখে শুনে কুমুদবাবুর মা বলে ওঠেন, যতই যাই হোক নারী ছেঁড়া ধন তো বটে, সে টান এড়ানো কি এতই সোজা? যাই বল বাবু, ভাগ্য করে তোদের সন্তানের জন্য ভালো একটা মেয়ে পেয়েছিলি। বৌমাকে বল শুধু আদিক্ষেতা না করে এবার তৈরি হতে। এরপর থেকে ওকেই কিন্তু দিদিভাইয়ের দায়িত্ব নিতে হবে। একটা বাচ্চার দায়িত্ব বড় সহজ কথা নয়। দীর্ঘশ্বাস ফেলে কুমুদবাবুর ঘাড় নাড়েন। অনেক আগেই সর্বক্ষণের আয়ার ব্যবস্থা পারমিতা করে ফেলেছে।
বাচ্চা ভালোবাসলেও সারাদিন বাচ্চা কোলে পড়ে থাকার মহিলা সে নয়। মেয়ের জন্য এত খরচা ভালো লাগে না তার। যদি একটা ছেলে হতো তাও না হয় কথা ছিল, কিন্তু উপায় কি? পারমিতার মুখের ওপর কথা বলার সাধ্য তার নেই। টাকা দিয়ে পারমিতা তাকে কিনে রেখেছে। মেয়ে কোলে উদাসী চোখে জানালার দিকে তাকিয়ে থাকে আলতা। দোল দেয়। বেডের পাশে বড় জানলা, আকাশ দেখা যায়। দোল দিয়েই বোধহয় পেটের ভেতর থাকার সময়কার অবহেলাটাকে ভুলিয়ে দিতে চায়। যার ঘরে যত আদরই বড় হোক না কেন, দিন শেষে জন্ম তো সেই দিয়েছে। পুতুল তো তারই নারী ছেঁড়া ধন। বস্তির পাঁচমেশালি পরিবেশ থেকে একান্তই আপন একটা ঘরের স্বপ্ন দেখা আলতা যখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের ঘরে প্রবেশ করলো, সেই আনন্দ, সেই হাসি কোথায় গেল তার? যেন মনটাকে সে হারিয়ে এসেছে কদিনের মেয়ে পুতুলের কাছে। চোখ বুজলেই টুলটুলে মুখটা হাতছানি দেয়। আহা, দিন দুয়ে কেমন কেটে গেল পুতুলকে ছাড়া। কুমুদবাবুর সংসারে মেয়েটা কেমন আছে কে জানে। কুমুদবাবুর স্ত্রী যত্ন করছে তো ঠিক মতো। অবশ্য ওরা বড় লোক, যত কিছু সুবিধা দিতে পারবে। আলতা কি তার এক ভাগও পারবে? লোভে পড়ে আলতা গভ্য ভাড়া দিয়েছিল, আর সেই গভ্যের টানেই বারবার ছুটে যেতে ইচ্ছে হয় কুমুদবাবুর বাড়ি। ইচ্ছে হয় মেয়েটাকে দেখে আসি, কিন্তু রাখি সেদিন কথায় কথায় স্পষ্ট জানিয়ে দিয়েছে খামোখা যেন সে আদিক্ষেতা না করে। আর আদিক্ষেতা দেখাস না রে আলতা, রেগে গেলে কুমুদবাবু কিন্তু তখন তুই বিপদে পড়ে যাবি। ওরা বড় লোক, ওদের মর্জিতে দুনিয়া চলছে। খেয়াল খুশি মতো যা ইচ্ছে তাই করতে পারে। ওদের মতো কি আমরা? তবু যেন আলতার মন মানে না। সময় কেটে যায়, সে অন্যমনস্ক থাকে। ডালে দুবার নুন দেয়, চায়ে চিনি, থুতু করে ফেলে দেয় বেনো। বিরক্ত মুখে বলে, 9 মাস আরামে থেকে থেকে তোর কাজ করার অভ্যেসটাই চলে গেছে আলতা। এভাবে গরিবের সংসার চলে? স্কুলে যায় না পিন্টেটা, রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বেড়ায়। শুনে আলতা শাসন করতে গেলে আজকাল সেও তার মুখের ওপর চেঁচিয়ে ওঠে, উল্টোপাল্টা কথা শোনায়। আলতার মনটা খারাপ হয়ে যায়। এই কি সে চেয়েছিল? এরই জন্য কি সে কুমুদবাবুর মেয়েকে গর্ভে ধরলো? সে ভয়ে ভাবনায় পিন্টুটাকে সে বস্তি থেকে ভদ্র বাড়িতে নিয়ে এলো। সেটাই তো দিনে কালে সত্যি হলো। এত চেষ্টাই সার। ছেলের স্বভাব পাল্টাতে পারলো কই? তবে কি সত্যি রক্ত কথা বলে? অত্যাচারী বেনোর রক্তই তো বইছে পিন্টুর শরীরে। সেদিন আর আলতা সহ্য করতে পারলো না, যেদিন দেখলো স্কুল না গিয়ে বস্তির বদমাস ছেলেগুলোর সঙ্গে খাল পাড়ে বসে আড্ডা দিচ্ছে পিন্টেটা। হাতে ধরা বিড়িখানা জ্বলছে, মাঝে মাঝে মুখের কাছে নিয়ে এসে টান দিচ্ছে তাতে। মায়ের দিকে চোখ পড়েনি তার। সোজা গিয়ে সর্বশক্তি দিয়ে ছেলের গালে আলতার নিজের 5 আঙুলের ছাপ বসিয়ে দিল। তারপর রাস্তায় বসে আপন মনে কর গোনা বেনি পাগলির মতোই কেঁদে উঠল হু হু করে। বস্তির ছেলেপিলেরা এমন আজব দৃশ্য কখনো দেখেনি। পিন্টুকে ছেড়ে তারা খানিক দূরে সরে গেল। এবার তারা দূর থেকে তামাশা দেখবে। একটা ছেলে চাপা গলায় আরেকজনকে বলল, আলতা মাসি ওখান থেকে ফিরে এসে কেমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছে দেখেছিস? ছেলেকে মেরে আবার নিজেই কাঁদছে। মা, এখানে নাটক করিস না, তোর পায়ে পড়ি। বন্ধুরা সব দেখছে, তোর যা বলার আছে ঘরে গিয়ে বলিস। এখন আমি বড় হয়েছি, বন্ধুদের কাছে একটা প্রেস্টিজ আছে আমার। চাপা গলায় বলে উঠল পিন্টু। আর কখনো বন্ধুদের সামনে আমার গায়ে হাত দিবি না, তাহলে কিন্তু আমি ভুলে যাব তুই আমার মা। চল বাড়ি চল। তুই আমাকে আর একটু ভালোবাসিস না তাই না রে? বাড়ি ফিরে আবারও ডুকরে ওঠে আলতা। কেন বাসিস না? আমি তোর নিজের মা না? তোকে কি আমি কম ভালোবাসি, কম যত্ন করি? কেন কেন আমায় ভালোবাসতে যাবি তুই? আমি তোর কে? পিন্টুর চোখে আগুন ঝলকায়। তুই আমায় নোস, ওই বড় বাড়ির মেয়েটাকে ভালোবাসিস। ওরা থাকতে দেবে না বলে এখানে পড়ে আছিস। আমি কি কিছু বুঝি না? হাসপাতালে গিয়ে দেখেছি সবসময় কেমন কোলে নিয়ে বসে আছিস, থাবড়ে থাবড়ে ঘুম পাড়াচ্ছিস, দোল দিচ্ছিস। ও যদি তোর মেয়ে হয় তাহলে আমি কে? তোর নিজের ছেলে নই? আমাকে তো কখনো অত ভালোবাসতে দেখিনি। কাঁদে না পিন্টে, কথাগুলো বলে কেমন গুম খেয়ে যায়। বড় হয়ে গেছে সে, এখন কি আর মেয়েদের মতো কথায় কথায় কাঁদা যায়? তোর জন্যই তো এত সব করলাম পিন্টু, শুধু তোকে একটু ভালো রাখবো বলে। কতদিন বাদে ছেলেকে জড়িয়ে ধরে আলতা। অভিমানের বাষ্প মিশে যায় বাতাসে। কাঁদতে কাঁদতে হেঁচকি তোলে আলতা, তবুও থামে না সে।
বলে যায় কেন কেন সেই কাজ করতে বাধ্য হয়েছিল, কিসের টানে বাধ্য হয়েছিল। মাথার উপর নিজস্ব ছাদ কি সহজে জোটে? কুমুদবাবুর মেয়েকে পেটে ধরে তাকে সেটা অর্জন করে নিতে হয়েছে। ইচ্ছে করে পুতুলের নামটা করে না আলতা। ওই নাম শুনলে পিন্টুটা রেগে অস্থির হয়। আর এই অর্জন, এই ছাদের নিশ্চয়তা কার জন্য? পিন্টুর জন্য। পিন্টে ছাড়া তার আছেটাকে? কুমুদবাবুর মেয়ে, সে তো বড়লোকের আদুরে মেয়ে, তার কে? মনে মনে কেঁপে ওঠে আলতা। পুতুল যে তার কতখানি সে কেবল সেই জানে। নারী ছেঁড়া ধন বলে কথা, বড় যত্নে সঙ্গোপনে সে পুতুলকে মনের ভেতর আগলে রেখেছে। বেশ খানিকক্ষণ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে পিন্টু। এ কোন ভাষায় কথা বলছে মা? বোঝে কুমুদবাবুর বাড়িতে থাকতে থাকতে চেনা মা অনেকখানি বদলে গেছে। তবু সে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বুঝতে পারে মা তারই আছে। এ সব কিছু মা করেছে তাকে একটু ভালো রাখবে বলে। আর সে কিনা স্কুল পালিয়ে। এতদিন বাদে আজ যেন সে মায়ের দুঃখটা গভীরভাবে উপলব্ধি করতে পারে। আলতো করে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলে, আজ থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব, দেখিস। অনেক বড় হব, অনেক টাকা রোজগার করব, অনেক পয়সা জমাবো, তারপর তোকে এর চেয়েও বড় ছাদ আমি কিনে দেব। আলতা ছেলেকে জড়িয়ে ধরে। দুজনে কতক্ষণ এভাবে বসেছিল জানে না। হঠাৎই হাসি মুখে বেনু ঘরে ঢোকে। দিনের বেলা মুখে চেনা গন্ধ পেয়ে আলতা নাক চাপা দেয়। বলে, বারণ করেছি না, ছেলের সামনে ওসব ছাইপাস। বেনু রাগে না, নরম গলায় বলে, ছেলে নিয়ে সোহাগ করছিস? কর কর। জানিস তো না তোর জন্য আমার কাছে কত ভালো খবর আছে। এবার আমাদেরও ফার্নিচার হবে, কালার টিভি, ফ্রিজ, ঠান্ডা মেশিন, সব সব হবে। কোত্থেকে হবে? কে দেবে? লটারি জিতলে নাকি? সেই আনন্দে সকালবেলা নাকি নেশার ঘোরে দিবা স্বপ্ন দেখে বেড়াচ্ছ? বাজে বকে মেজা চটকে দিস না শালি। বলেই বেনু খানিক চুপ করে যায়। আলতার কাছে ঘেঁষে এসে সুরটা নরম করে বলে, শুধু তোর একবার রাজি হওয়ার অপেক্ষা। আর একজন তোর গব্বটা ভাড়া নিতে চায়। তোর তো রতন গব্বরে আলতা, তোর পেটের পয়ে আমাদের একদিন সব হবে। আবার ওই আরাম আয়েশের জীবন, কোনো রকম কাজকর্ম না করে ভালো মন্দ খাওয়া। আমি অবশ্য বলে দিয়েছি 25 লাগবে, পার্টি বিদেশে থাকে। ওটুকু না দিতে পারলে আমার বউ কেন, তা পার্টি এক কথায় রাজি। কালকে তুই আমার সঙ্গে হাসপাতালে যাবি। আমি কোথাও যাব না, ও সবার আমার দ্বারা হবে না, বলে ওঠে আলতা। যাবি না বললেই হলো? রেগে গিয়ে বেনু স্বমহিমায় ফিরে আসে। আমি বলে কিনা পার্টিকে কথা দিয়ে এসেছি, টাকার অঙ্কটাও তো দেখ একবার। অতগুলো টাকা মবলক ছেড়ে দিবি? তার ওপর দিবারাত্রি ঠান্ডা মেশিনের হাওয়া, ফ্রিজের জল, রকমারি ভালো মন্দ খাওয়া দাওয়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাংস। যেতে তোকে হবেই আলতা, যেতে তোকে হবেই। এই আমার শেষ কথা। ভালো ভালো খাবারের নাম শুনে মুহূর্তের জন্য আলতার মন দোদুল্যমান হয়। ঠিক তখন পিন্টেটা চড়া গলায় বলে ওঠে, আর কোনোদিন গব্য ভাড়া দেবে না মা। কেন দেবে না শুনি? অতগুলো টাকা তো তোকে বেচলেও মিলবে না। ছেলের দিকে প্রায় তেড়ে যায় বেনু। বাবার হাতটা ধরে ফেলে পিন্টু। শান্ত স্বরে বলে ওঠে, মায়ের গর্ভের দাম তো ওরা দেবে, কিন্তু মনের দাম? নারী ছেঁড়া ধন অন্যের হাতে তুলে দেওয়ার সময় মনের ভেতর কতখানি যন্ত্রণা হয় সে খবর রাখো তুমি। আর মা ওই কাজ করবে না। দরকারে আমরা সবাই মিলে গতরে খেটে খাবো। ভ্যাগ করে কেঁদে ফেলে আলতা। এতদিন সে দুঃখে কেঁদেছে, কিন্তু এ কান্না সুখের। হঠাৎ আলতাকে কাঁদতে দেখে ভেবলে যায় বেনু। চুপ করে একপাশে দাঁড়িয়ে পড়ে সে। ঝাপসা চোখে পিন্টের দিকে তাকিয়ে থাকে আলতা। ভাবে তার কোলের ছেলেটা কবে এতখানি বড় হয়ে গেল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।